This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকের বড় খবর, নাগরাকাটায় খগেন শঙ্করের ওপর হামলায় ঘটনায় গ্রেপ্তার আরও একজন। এফআইআর এর নাম না থাকা আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে 5। এফআইআর এর নাম থাকা 8 জনের মধ্যে এখনো পর্যন্ত একজন গ্রেপ্তার। আজকে 2 নম্বর ব্রেকিং, ডোমকলের পর রানীনগর, গ্রেপ্তার আরও 4 জন বাংলাদেশি। গত দুদিনে 6 জন অনুপ্রবেশকারী গ্রেপ্তার। রানীনগরে কালীনগরে তল্লাশিতে 4 বাংলাদেশি ধৃত। 3 নম্বর ব্রেকিং, কমিশনের সঙ্গে বৈঠকে বিএলওদের চিন্তা আধার নিয়ে। যাদের আধার ছাড়া নথি নেই তাদের কি হবে? কমিশনের অফিসারদের প্রশ্ন বিএলওদের। আধার নাগরিকত্বের প্রমাণ নয়, ফের স্পষ্ট করল কমিশন। 4 নম্বর ব্রেকিং, ভুয়ো ভোটারের নাম তালিকা থাকলে শাস্তি বিএলওদের, পরিষ্কার জানিয়ে দিয়েছে কমিশন। নিঃসন্দেহে বড় খবর। আজকের 5 নম্বর ব্রেকিং, এসআইআর নিয়ে আজও ফের চড়া সুর মুখ্যমন্ত্রীর। বিএলওদের থ্রেট করা হচ্ছে, অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন অফিসারদের ডেকে থ্রেট করছে কমিশন। এসআইআর এর নামে ভোট কাটা চক্রান্ত, অভিযোগ মুখ্যমন্ত্রীর। ভোট ঘোষণা হয়নি, অফিসারদের কেন ডাকছে কমিশন, প্রশ্ন তুলেছেন তিনি। 6 নম্বর ব্রেকিং, বৈধ ভোটারের নাম বাদ গেলে জ্বলবে বাংলা। মমতা অভিষেক বাংলায় আগুন জ্বালাবেন। এসআইআর শুরুর আগে হুমকি সাংসদ পার্থ ভৌমিকের। 7 নম্বর ব্রেকিং, মমতার ভাইরাসের জবাবে সুকান্তর ভ্যাকসিন। মমতা এসআইআর আতঙ্কে ভুগছেন, মন্তব্য সুকান্ত মজুমদারের। তার কোচা মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি ভ্যাকসিন দরকার, আমরা ভ্যাকসিন দিলেই সব ঠিক হয়ে যাবে, কোচা সুকান্তর। আজকের 8 নম্বর ব্রেকিং, স্বাস্থ্য খাতে বাংলাকে 151 কোটি টাকা দিল কেন্দ্র। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উন্নতির জন্য মিলল 151 কোটি টাকা। স্বাস্থ্য কেন্দ্রের সরঞ্জাম কিনতে টাকা দিল কেন্দ্র। 9 নম্বর ব্রেকিং, উত্তরপ্রদেশের ফারুকাবাদে ভেঙে পড়ল ছোট বিমান। ওড়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে প্রাইভেট জেট। প্রাণে বেঁচে গেছেন বিমানের পাইলট ও যাত্রী। আজকে 10 নম্বর ব্রেকিং, কাল থেকে ফের খুলছে জলদাপাড়া অভয়ারণ্য। আগামীকালই খুলবে চিলাপাতা, কোদালবস্তি, শালকুমার গেট। পরিস্থিতি খতিয়ে দেখে বাকি গেটগুলো খুলবে বন দপ্তর। কথায় বলে নদীর ধারে বাস, ভাবনা 12 মাস বা চিন্তা 12 মাস। উত্তরবঙ্গে তো এখন এটা ধ্রুব সত্য। যারা বিপদে পড়েছেন তারাই বুঝতে পারছেন এর মানেটা এখন কি, তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। ভাঙন যদি গিলতে আসে তখন বাঁচার সাধ্যি কারো আছে? পালানোর কোনো পথ নেই। প্রকৃতির সামনে মানুষ সবসময় বড় অসহায়, কিন্তু তবু প্রকৃতিকে এখন তুচ্ছ তাচ্ছিল্য মানুষ করেই চলেছে। ছেলে খেলা কিছুতেই থামছে না। যে ছবিগুলো দেখিয়ে শুরু করলাম, আপনাদের এক্ষুনি দেখালাম, সেটা তার জলজান্ত প্রমাণ। উত্তরে বিপর্যয়ের ক্ষতচিহ্ন কিছুতেই মোছা যাচ্ছে না, এত তাড়াতাড়ি মুছবে না। তেমনি ক্ষত বয়ে বেড়াচ্ছে শিলিগুড়ি সংলগ্ন পোড়াঝাড় এলাকা। সেখানে বিক্রি হয়ে গেছে নদীর চর। কতটা উদ্বেগের খবর ভাবুন। নদীর চর বেচে দিয়েছে সব অসৎ লোকেরা। মহানন্দার, মানে রাজনীতির লোকেরা অবশ্যই। মহানন্দার চর বেচা কেনা হয়েছে। কে জানে কবে থেকে এই কালচার শুরু হলো। লোকজনের মুখেই শোনা যায় পোড়াঝাড়ে নদীর চর নাকি সোনার দরে বিক্রি হয়। পুরো ঘন বসতি হয়ে উঠেছে নদীর এই চর, যেখানে বাস করা খুব বিপদের। তবে এবারের বিপর্যয় বুঝিয়ে দিয়ে গেল, দুর্নীতির ভিত কখনো শক্ত হতে পারে না, একদিন সেটা ভাঙবেই। পোড়াঝাড়ে এই যে ঘরবাড়িগুলো, বাস্তবে এই গোটা এলাকাটা নদীর চর। এখান থেকে প্রায় 500 মিটার দূরে আমার পেছন দিকটায় মহানন্দা, আর এদিক সামনের দিকটায় আরও কিছুটা এগোলে নদী বাঁধ। অর্থাৎ নদী তার গতিতে বইছে এবং বাঁধ রয়েছে ওইখানে। আর বাঁধের পর থেকে নদী অবধি এই যে জায়গাগুলো, প্রয়োজনের তাগিদে এখানেই দীর্ঘদিন ধরে বহু মানুষ বসবাস করছেন। প্রবল বৃষ্টিতে যখন মহানন্দা ফুসে ওঠে তখন কার্যত ব্যাপক ক্ষয়ক্ষতির কবলে পড়েছেন এই পোড়াঝাড় এলাকার
বাসিন্দারাও। বিনি পয়সা আমরা কেউ বসি নেই, আমরা সব টাকা দিয়েই বসছি, কিন্তু এখন ফলটাও ভুগতে হচ্ছে। এখন ফলটা ভুগতে হচ্ছে। তারা তো অনেক প্রবচনা দেখাচ্ছে যে নদীর ধার দিয়ে বাঁধ দিয়ে দেবো, অমুক দিয়ে দেবো, তমুক দিয়ে দেবো। এখন তো কাজের বেলায় কিছুই নেই। কিনেছিলেন কবে জমিন? আজকে 3 বছর 4 বছর হয়ে গেল। 1,20,000। কোথায় জমি দিয়েছিল? একদম ওই নদীর টাওয়ারে। কারা জমি বেচেছিল? মনসাধু। পার্টি করে? হ্যাঁ, উনি জানি না পার্টি করে না দালাল করে নাকি, উনি বলছে আমাদের জমিন, উনি আমাদের কাছ থেকে নিচে টাকা 1,20,000। কতটা জমি দিয়েছে? 2 कट्ठा। তো नदी चौड़े? हाँ, नदी चौड़ दिया। কারা নিল টাকা? इधर का ओवर ब्रिज का आदमी। পার্টি করে? हाँ। কোন পার্টি? करे, हाँ। কোন পার্টি? टीएमसी ना, पंचायत। কেউ বলছেন জমির দালালরা টাকা নিয়েছিল, কেউ বলছেন স্থানীয় পঞ্চায়েত সদস্যই টাকার বিনিময়ে তাদেরকে এই এলাকাগুলোতে একদম নদীর চরে বসিয়ে দিয়েছিল। ওষুধ খাইতে পারতেছি না, কিছু না, एम्बुलेंस ना जाएगा कि हम लोग को দাদা लेके আমার টাকাতে निकालेंगे। দিয়ে দে, বলে কি না এরকম করে বলে, আমাকে ধমকি দেয়। কে ধমকি দিচ্ছে? ওই মনোরা যারা টাকা নিয়েছিল। তিল তিল করে সঞ্চিত টাকা দিয়ে যেমন এই খাস জমি কিনতে হয়েছে, তেমনি নদী যখন ফুঁসে উঠেছে তখন সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওই গরিব মানুষগুলোই। আমি একটা ছবি দেখাবো। সহায় সম্বল সমস্ত কিছু ভেসে গিয়েছে, যেটুকু আছে বইপত্র, যারা ঘরে পড়াশোনা করেন, সমগ্র বাংলা সাহিত্যে পরিচয়, ভূগোল, বিভিন্ন বই খাতা এইভাবেই কার্যত নষ্ট হয়ে গিয়েছে, যা এখন শুকিয়ে কিছুটা যদি ঠিক করে ফের পড়াশোনা চালু করা যায়। প্রত্যেকটা বইয়ের ওপর পলি পড়ে রয়েছে, যে পলি মাটি। জল বাড়িতে বাড়িতে ঢুকে এই চরের থাকা বাড়িগুলোতে কার্যত ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। জল পড়ে ঝমঝম, মেঘ করে গম গম, বাস্তরে হয় গাটা করে ছমছম, পথে চলে রাত করে থামতাম। তো বই খাতার কি অবস্থা? কত আমার বাতাসে কত ভিজে গেছে, নষ্ট হয়ে গেছে এই বইগুলো। হ্যাঁ, এই এলাকায় জল ঢুকে প্রচুর বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে। ছোট্ট ছোট্ট শিশুরা যারা এখানে আছে তাদের এই বই ভিজে একসা। বই খাতা হাতে নিয়ে এখন যেখানেই রোদের দেখা মিলছে সেখানেই গিয়ে বাচ্চারা দাঁড়িয়ে আছে। যদি এই বই খাতাগুলো একটু শুকায়, যদি আবার একটু পড়াশোনাটা করতে পারে। খাতা খাতা নাই, এই যে খাতা 3টা খাতা আছে, এই যে 3টে খাতা, এগুলো তো ভিজে নষ্ট হয়ে গেছে। এই শিশুটা আমাদেরকে দেখেই আবৃত্তি করছিল এই জল পড়ে ঝমঝম কবিতাটা। জল অবশ্য থেমেছে, একই সঙ্গে এই কবিতার বইয়ের সেই কবিতার অক্ষরগুলো, কালো অক্ষরগুলো চলে গিয়েছে নষ্ট হয়ে। লিখনও তোমার ধুলায় হয়েছে ধুলি, হারায় গিয়েছে তোমার আখরগুলি। অক্ষরগুলো বইয়ের পাতা থেকে মুছে গেছে, ঠিক তেমন এদের জীবন থেকে শান্তি স্বস্তি সব মুছে গেছে। যারা এদেরকে টাকা পয়সা নিয়ে চরে বসিয়েছিল তারা এখন বাংলা কথায় ফুটে গেছে, আর তাদের দেখা নেই। বাসিন্দারা বলছে শাসক নেতারা এই টাকার বিনিময়ে বসিয়েছে, নামধামও বলে দিচ্ছে কারা কত টাকা নিয়েছেন। দেখুন, এখন সেটা কি হয়েছে তা আমরা বলতে পারবো না। আমরা এখন আজকের দিনে কেঁদে কি লাভ, এই বিষয়ে আমাদের জানা নেই। এখন কার কি আছে এই বিষয়গুলো আমি অবগত নই। যেখানটা আপনি দাঁড়িয়ে আছেন এটা নদীর বাঁধ, আর এদিকে নদী, তার মানে এই যে গোটা জায়গাটা আমার যে ডান পাশে নদীর চর, মানবেন তো? হ্যাঁ, নদীর চর। এই চরে কলোনি, কার্যত হাজার হাজার বাড়ি। বাসিন্দারা বলছেন শাসক নেতারা নামধাম বলে দিচ্ছেন, পঞ্চায়েত মেম্বার অমুক, তৃণমূলের অমুক পঞ্চায়েত মেম্বার। নেত্রী একই, দল একই, সব এলাকা আলাদা আলাদা। তো এই এলাকা নিয়ে ডাবগ্রাম ফুলবাড়ির প্রেসিডেন্ট যদি বলতেন সেটাই ভালো হতো। এই বিপর্যয়টা হলো বলে আপনারা যারা, মানে আমরা যারা সাধারণ মানুষ, আমরা জানতে পারলাম যেখানে নদীর চর বিক্রি হয়, হ্যাঁ মাফিয়াবাজি বালি নিয়ে হয় আমরা সবাই জানি, কিন্তু আস্ত চর বেচে দিয়েছে এই গরিব গুরব মানুষগুলোকে, সেটা কিন্তু এই প্রথম জানা গেল। এতদিন স্থানীয় প্রশাসন কি চোখ বন্ধ করেছিল? এই যে সিএম বারবার নর্থ বেঙ্গলে যান, কেউ তার কানে তুলেছেন কথাটা? নদীর চরে কত মানুষ, কত বাড়ি, কোনো সার্ভে বা কিছু হয়েছে? আমাদের সমীক্ষা চলছে, 10টা টিম আমাদের কাজ করছে। এটা তো পুরোটাই নদীর চর।
হ্যাঁ, চর এলাকার মধ্যেই রয়েছে, বাঁধের পাশে আছে। মানে এটা কি দখল করা জমি? এটা এখনই কিছু বলা সম্ভব নয়। মানে যেটা অভিযোগ উঠছে বা বাসিন্দারা নিজেরাই বলছেন টাকার বিনিময়ে এই চর বিক্রি হয়েছে। উপযুক্ত অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। প্রশাসন বলছে কোনো অভিযোগ পেলে নিশ্চয়ই তদন্ত হবে। কেই বা অভিযোগ করবে, কেই বা শুনবে, আর কেই বা তদন্ত করবে। আপাতত এভাবেই দুর্ভোগ আর দুর্যোগে দিন কাটাচ্ছেন যন্ত্রণার আতুরঘর এই পোড়াজারের গরিব অসহায় বাসিন্দারা। উত্তরবঙ্গে বিপর্যয়ের দায় কার? ঘাস শুকোনোর মধ্যেই এই নিয়ে জোর কাটাছেঁড়া চলছে। প্রবল বৃষ্টি এবং অপরিকল্পিত উন্নয়নকেই কাঠগড়ায় তোলা হয়েছে, এবং আবার বাঁধের প্রয়োজনীয়তা, এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। তিস্তার একাধিক জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রতি বন্যায় প্রশ্ন ওঠে। এবার বেশি সমালোচনা হচ্ছে ভুটানের বাঁধ নিয়েও। কেন্দ্রবিন্দুতে টালা জলবিদ্যুৎ প্রকল্পের ড্যাম। বাঁধ ভাঙেনি এই রক্ষে, না হলে বিপর্যয়ের মাত্রা যে কোথায় গিয়ে পৌঁছতো তা আমরা এখন থেকে আঁচ করতে পারছি না। বাঁধ ফাটা মানে আসলে জল বোমা ফাটা। আচ্ছা, ভুটানের টালা বাঁধ যদি এভাবে ভেঙে যেত তাহলে ওয়াং নদীর জল হুড়মুড়িয়ে ঢুকতো ডুয়ার্সে। তারপর কি হতো? ডুয়ার্সের নদীর পরিস্থিতি জানেন? নদী খাত বলে প্রায় কিচ্ছু নেই, নদীর বুক ফুলে উঠেছে। ভুটানের ডলোমাইট বর্জ্যে নদী এখন টইটম্বুর। জল যাবেটা কোথায়? জল ধারণ ক্ষমতাই তো নেই, নাব্যতা নেই নদীতে। ঠিক যেখানে যাওয়ার দুকুল ছাপিয়ে দুপারে জল চলে যাচ্ছে বসত বাড়িতে, মানুষের বাড়িতে, চাষের জমিতে, কিংবা কলা বাগানে, চা বাগানে। ডুয়ার্সের ক্ষয়ক্ষতির ময়নাতদন্ত রিপোর্ট দেখাবো আপনাদের, দেখুন। ভুটানে জল নিয়ে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুটানের 4টে বাঁধ আমি শুনেছি, 4টে ড্যাম বন্ধ করে দিয়েছে একদম, মানে একটু জল নেই, সব ছেড়ে দিয়েছে। প্লাস 56টা রিভার। ভুটান থেকে শুধু জল আসে না, দেদার ডলোমাইট খনির জেরে খনিজ বর্জ্য বয়ে আসে আলিপুরদুয়ার নদীতে। দিনের পর দিন, বছরের পর বছর ডলোমাইট বর্জ্য জমে জমে ডুয়ার্সের নদী খাত উঁচু হয়ে গিয়েছে। বড় নদী তো বটেই, ছোট নদীর হাল আরো খারাপ। অনেক জায়গায় নদীবক্ষ নদী পারের চেয়ে উঁচু। হাসিমারা, মাদারিহাট, টোটোপাড়া, লঙ্কাপাড়া যান তাহলে দেখতে পাবেন কিছু নদী যেমন তিতি, জিতি, ডিমা, পোরো, এই নদীগুলোর খাত পার্শ্ববর্তী অঞ্চলের থেকে অনেক উঁচু হয়ে গেছে। তার ফলে হঠাৎ করে পাহাড়ে যদি ক্লাউড বাস্ট বা মেঘভাঙা বৃষ্টি হয়, এই অধিক জলরাশি এবং সঙ্গে পলি, নুড়ি, কাঁকর, বালি বহন করার ক্ষমতা নদীগুলো হারিয়ে ফেলেছে। ফল নিম্নচাপের বৃষ্টিতে হারে হারে টের পেয়েছে জলদাপাড়া, নাগরাকাটা। আমরা এই মুহূর্তে রয়েছি ভুটান পাহাড় থেকে নেমে আসা সিসামারা নদীতে। এই নদী যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি সেই জায়গায় কোমর জল ছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে প্রচুর পলি এবং ডলোমাইট ভরে যাওয়ায় নদীবক্ষ কিন্তু স্বাভাবিকভাবেই উঁচু হয়ে গেছে। এই নদীবক্ষ উঁচু হয়ে যাওয়ায় নদীর গতিপথ পরিবর্তন হয়ে গ্রামের বিভিন্ন এলাকায় কিন্তু বন্যার সৃষ্টি হয়। নদীর পলি, ডলোমাইট, এদিকে মনে করেন বালি, পাথর সব বস্তিতে ঢুকে যাচ্ছে। নদীবক্ষ উঁচু হয়ে যাচ্ছে, নদীও উঁচু হয়ে যাচ্ছে। ভুটান থেকে যে পলি আসাতে পলি পুরোটা ইচ্ছে একটা বন্ধ হয়ে গেছে। মেন যে নদীটা বন্ধ হয়ে গিয়া নদীটা অন্যদিকে চলে যাচ্ছে। জল ঢুকে মনে করেন এদিকে ফসল ক্ষতি হচ্ছে, বাড়ি ঘর ক্ষতি হচ্ছে, জমিও পলি পড়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা এই নদীর ড্রেজিং করানোর দাবিও তুলেছেন। এখন নয়, ডুয়ার্সের নদীর গলায় ফাঁস পড়ছে সেই ব্রিটিশ আমল থেকে। তরাই ডুয়ার্স মানে দার্জিলিং, সিকিম এবং ভুটানের পাহাড় থেকে বয়ে আসা অসংখ্য নদী। এই প্রাকৃতিক ভূদৃশ্য প্রথম বদলে গেল কলোনিয়াল পিরিয়ড। পুরো অঞ্চলটাই একটা কৃত্রিম ড্রেনেজ কনজেশন তৈরি করেছে। এই অঞ্চলের নদীগুলোর বৈশিষ্ট্য হলো নদী খাত পরিবর্তন, বন্যা, কিন্তু আজকে নদী স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারছে না। হাট যেরকম পাম্প করে, হিমালয় সেরকম আমাদের যদি ধরি বৃষ্টিটা সে ডেকে নিয়ে এলো, নিয়ে আসার পর সে ছড়িয়ে দিল মূলত 5খানা বড় নদী, মহানন্দা, তিস্তা, তোরসা, রায়ডাক, সংকোষ,
কিন্তু অসংখ্য ছোট নদী শিরা উপশিরার মতন সে সেজে আছে, এবং তার সঙ্গে সেজে আছে অসংখ্য ঝোড়া, অসংখ্য ছোট ছোট নালা। সেই নালার জল সে বয়ে নিয়ে চলে যাবে। এই ব্যবস্থাকে যদি আমরা আটকাতে চাই, আসলে আমরা মূর্খের কাজ করছি, আসলে আমরা আমাদের বিপদটাকেই ডেকে নিয়ে। ডুয়ার্সের শিরা উপশিরা ধমনীতে আঘাত, মাল্টি অর্গান ফেলিওর হওয়া ছাড়া গতি আছে কি? আমি শিলিগুড়ি থেকে 2500 প্যাকেট তৈরি করেছি। বাচ্চাদের গুঁড়ো দুধ, বিস্কিট, ম্যাগি ইত্যাদি আরও জিনিসপত্র আছে। নার্সিংহোম থেকে এসে বাড়িতে বসে থাকবো ওর ছেলে আমি নই, যেহেতু খেলার মাঠের ছেলে এই সমস্ত চোট আঘাতে ভয় পাই। এগুলো পেপারে পাবলিসিটি নেওয়া, ওর কোনো জায়গাতে কোনো চোট লাগেনি, ওর কোনো একবার বাঁ হাতে ট্রিটমেন্ট করে ডান হাতে ব্যান্ডেজ বেঁধেছে। ফুটেজ নেওয়ার জন্য শঙ্কর ওই ভারতনগর বাজারের কাছে ওই চাল ডাল আলু সংগ্রহ করছে। আবার যাব, ত্রাণ পৌঁছবো, কোনো মারের ভয় দুষ্কৃতী গুন্ডা পুলিশ লেলিয়ে দিয়ে থামাতে পারবেন না। ঘোর বিপদে বন্ধুকে উত্তরবঙ্গে দুর্গতদের পাশে ত্রাণ নিয়ে যাচ্ছেন দাঁড়াতে অনেকেই, যেমন স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, রাজনৈতিক দলগুলো পিছিয়ে নেই, কিন্তু সেখানেও রাজনীতি তো আছেই। তবে তারই মধ্যে নজর কেড়েছে ময়নাগুড়ির একটা ছবি, দেখুন। আমাদের এই ত্রাণ সংগ্রহ কাজে উপস্থিত রয়েছেন ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির জননেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি। উত্তরবঙ্গের দুর্গতদের জন্য আর্থিক অনুদান সংগ্রহে তখন ময়নাগুড়ি শহরের পথে সিপিএম, উপস্থিত মীনাক্ষী মুখোপাধ্যায়। সেই সময় ময়নাগুড়ি বাজারে ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি রামমোহন রায়। সিপিএমের অনুদান সংগ্রহে আর্থিক সাহায্য করেন তৃণমূল যুব নেতাও। মুহূর্তে দুর্গত এরিয়া, অর্থাৎ বিশেষ করে দুর্গতদের পাশে, রাজনীতির ঊর্ধ্বে, জাতি বর্ণের ঊর্ধ্বে সবাই সবার পাশে থাকার চেষ্টা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তাদের পাশে আমিও মোটামুটি তাদের পাশে সহযোগিতা করলাম কিছুটা। সিপিএমের অনুদান সংগ্রহে টাকা দিলেন তৃণমূল নেতা। আর কি, জেলা বিজেপি নেতার মুখে সেটিং তত্ত্ব। যা তুলছেন তুলুন, আপনারা ভাই বোন মিলে তুলুন, তৃণমূল সিপিএম মিলে, কিন্তু মানুষদের কাছে পৌঁছে দিন, যারা বন্যায় বিধ্বস্ত তাদের কাছে পৌঁছে দিন। সেটিং, সিপিএমের ত্রাণ কর্মসূচিকে 500 টাকা অনুদান তৃণমূল নেতার, সেখানেই সেটিং রাজনীতির খোঁচা বিজেপি। গোটা বাজারে আমরা তৃণমূল, বিজেপি, সিপিএম বেছে বেছে হাত পাতিনি দাদা, সবার কাছে হাত পেতেছি। এবারে কে কোথা থেকে এসে 10টা টাকা দিয়েছে সেগুলোকে ওইটা ভাবে যদি আপনারা প্রেজেন্ট করতে চান, সেখানে আমাদের বলার কিছু নেই। সোমবারই ফের উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মঙ্গলবার উত্তরবঙ্গে যাচ্ছেন বিরোধী দলনেতা। তাহলে সোমবার উত্তরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী আবার, এবং মঙ্গলেই বিরোধী দলনেতা। অন্যান্য ব্যক্তিরা যদি আসতো যে কি কি লাগবে না লাগবে, কি দিতে হবে না দিতে হবে, তাহলে আমরা একটা সাহস পেতাম। এখানে আমাদের গ্রাম প্রধান পর্যন্ত এসে বলছেন, সবার বাড়িতে একদম করে পলিমারি ডুবে আছে। আমরা কার জন্য ভোট দিই, কার জন্য কি করি, আমরা প্রধানকে আমরা নিজে চলতে পারবো, নিজে এসে করতে পারবো, কিন্তু এখন প্রধান বাড়ি বাড়ি এসে আমাদের দেখলো না। আমি নেক্সট উইকে আবার যাচ্ছি, কারণ আমাকে রিলিফের কাজটা যতদূর ওরা পারবে করবে, আমাকেও কিছু করতে হবে। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যে কি যেতেই হবে, তো উনি তো ওই দিন পাহাড়ে উঠেননি, আমরা উঠেছি, 0 পয়েন্টে গেছি, একদম উঁচুতে গেছি। কিরণ রিজিজু গেছেন, রাজু বিস্তা পড়ে আছেন, আমি নিজে গেছি, উনি 10 দেখেছেন। বাকিটাও ওই চাকরিগুলো যেগুলো আমরা 15 দিনের মধ্যে দেবো বলেছি, তার অ্যারেঞ্জমেন্ট গুলো সব করতে হবে, এবং এগুলো স্পেশাল ড্রাইভ। সুতরাং যেটা খুব দুর্যোগ এবং দুর্ভোগ হয়েছিল, অনেক মানুষ এখন ফিরে যেতে শুরু করেছে। আপনি 12টা থেকে 4টে সব করবেন, চকলেট বিতরণ করবেন, দরকার হলে বন্ধ চা বাগান খুলিয়ে চা পাতা তুলবেন, আর বিকালবেলা আপনার সঙ্গে যে লোকরা যাবে, ডিগি তবলারা, তাদের নিয়ে টেবিল টেনিস খেলবেন, আর মুড়ি আর আলুর চপ খাবেন।
পুজোর পরেই আবার আসাম থেকে এনআরসি নোটিশ আসতে শুরু করেছে। নদিয়ায় এই দুজন আমাদের নাগরিক বাংলার, তারা অলরেডি এনআরসির নোটিশ পেয়েছে। এখানে যেভাবে এসআইআর কে এনআরসি বলা হচ্ছে, ক্যাম্পেন বাই দি চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, ইটস এ ভেরি অ্যালার্মিং। আমি শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোনো একটা পার্টির মিটিংয়ে কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবং সেখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেব। যারা ধর্মীয় কারণে, যারা আজকে ওখানে জীবন সংকটে পড়েছেন, তাদের বেঁচে থাকার স্বার্থে যারা আসছে, তারা যতক্ষণ বিজেপি থাকবে তারা সুরক্ষিত, তারা নাগরিকত্ব পাবেন। আমি মনে করি এটা এসআইআর নয়, এটা এনআরসি করার চক্রান্ত চলছে। আমরা ধিক্কার জানাচ্ছি বিজেপি পলিটিক্যাল পার্টিকে। যদি চান এটাকে বাংলাদেশ বানাবেন, রবীন্দ্রনাথের ছবি ওনার দলের নেতা পুড়িয়েছেন মালদায়, সেটা আগামী দিনে জোড়াসাগরে পড়বে, তার বাংলার মানুষ সেটা হতে দেবে না। স্যারের বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। বিএলওদের থ্রেট করা হচ্ছে, দাবি মমতার বা অভিযোগ মমতার, বিহারে করতে পেরেছে কিন্তু এটা বাংলা, এখানে করা চলবে না। তাড়াহুড়ো করে যদি নাগরিকদের নাম কোনোভাবে বাদ দেওয়া হয় বিজেপির কথায়, কোনো সম্প্রদায়কে যদি তার অধিকার হরণ করে নেওয়ার চেষ্টা করা হয়, বিএলওদের কাজের পরিবেশ এবং কতটা সুষ্ঠুভাবে এই রাজ্যের প্রশাসন এবং শাসক দল এসআইআর করতে দেবে, তার উপর নির্ভর করছে ভোটার তালিকা চূড়ান্ত কবে বেরোবে। কনস্ট্রাকশন করে না, ডিস্ট্রাকটিভ অ্যাটিটিউড নিয়ে মানুষের ভোটে জিততে পারে না বলে এই সব চক্রান্ত করে। 15 দিনের মধ্যে ফাইনাল লিস্ট বের করতে হয় নাকি? স্বয়ং ঈশ্বরও পারবেন না। কোন বিজেপি তৈরি করে দেবে তাই হবে? বাংলা এটা হয় না। কিন্তু ভোটার তালিকা চূড়ান্ত যদি না বেরোয় ফেব্রুয়ারি মাসের মধ্যে, ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে যদি নির্বাচনী নির্ঘণ্ট না বেরোয়, এপ্রিল মাসের 25 তারিখের মধ্যে পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ না হয়, তাহলে অটোমেটিক কোর্সে রাষ্ট্রপতি শাসন অর্থাৎ গভর্নরের হাতে রাজ্য চলে যাবে। বাংলায় এসআইআর এর প্রস্তুতি তুঙ্গে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ার জেলা শাসক, ইআরও, এইআরওদের সঙ্গে বৈঠকে বসেন উপনির্বাচন কমিশনার ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। কোলাঘাটে 3 জেলার প্রায় 470 জন বিএলওর সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনের কর্তারা। এবছরের শেষেই এসআইআর নিয়ে যাবতীয় কাজ শেষ করে রাখতে চাইছে কমিশন। তার কারণ এই বারের যে মিটিং হয়েছে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে এসআইআর এর যাবতীয় প্রস্তুতি শেষ হলে তারপরেই আগামী 3 মাস পরে রাজ্যে বিধানসভা ভোট তারা করতে পারবেন। কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকেও বিএলওদের মাথা ব্যথা আধার। বিএলওদের বক্তব্য, বহু ভোটারের আধার ছাড়া অন্য নথি নেই, তাদের ক্ষেত্রে কি হবে? সেই নিয়ে অনেকগুলো প্রশ্ন করলাম, ওরা বললো ইলেকশন কমিশন থেকে বিভিন্ন রকম তথ্য ওরা জানাবে, সেইভাবে কাজ না। আধার কার্ড বাদ দিয়ে করতে বলেছে। আপনাদের তো সমস্যা হচ্ছে, তাহলে সমস্যা তো হচ্ছে তার কোনো সুনির্দিষ্ট উত্তর পেলেন না? ওটার কোনো, আধারটাকে এখন বাদ দিয়ে কাজ করতে বলেছে। কোনো ইললিগাল কাজ করব না, আর মানে কোনো ইললিগাল ভোটারকে ঢোকাবো না, আর কোনো লিগাল ভোটারকে বাইরে বার করবো না, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। প্রশ্ন সেখানেই, ভুয়ো ভোটারের নাম তালিকায় থাকলে সেক্ষেত্রে শাস্তির মুখে পড়তে হবে বিএলওদেরই। তাহলে শাস্তি নিয়ে তো ওটা যে ইচ্ছাকে গন্ডগোল করেছে, যার মেনজিয়া ছিল গলত ছিল, যে গলত উদ্দেশ্যে কাজ করেছে, ওখানে শাস্তি হয়েছে। ভয় পাওয়ার কি কারণ আছে? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আশ্বাস দিলেন। ঠিক তখনই নবান্নে বসে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। একটা কথা আছে না, বাঁশির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, আশা করি তিনি বেড়ে খেলবেন না। কাজ সঠিক করবে, অ্যাজ পার ল করবে, রুল করবে,
ওর ভয় পাওয়ার কি আছে? এই রাজ্যের প্রশাসন এবং শাসক দল এসআইআর করতে দেবে তার উপর নির্ভর করছে ভোটার তালিকা চূড়ান্ত কবে বেরোবে। কিন্তু ভোটার তালিকা চূড়ান্ত যদি না বেরোয় ফেব্রুয়ারি মাসের মধ্যে, ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে যদি নির্বাচনী নির্ঘণ্ট না বেরোয়, এপ্রিল মাসের 25 তারিখের মধ্যে পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ না হয়, তাহলে অটোমেটিক কোর্সে রাষ্ট্রপতি শাসন অর্থাৎ গভর্নরের হাতে রাজ্য চলে যাবে। মানে ওভার রিয়াক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত।